ফিরে এলাম বিরতির পর। আগামী কয়েক মাসের মধ্যে লোকসভা নির্বাচন আর দ্বিতীয় মোদী সরকারের শেষ অন্তর্বর্তী বাজেটের দিকে নজর গোটা দেশের। প্রত্যাশা রয়েছে যেরকম সাধারণ মানুষের কোন কোন খাতে বরাদ্দ বাড়বে, এই সমস্ত বিষয়ে আমরা আবারও আলোচনায় আসবো। আমাদের সঙ্গে রয়েছেন, অনলাইনে যুক্ত রয়েছেন অর্থনীতিবিদ রতন খাসনবিশ। রতনবাবু, আলোচনায় বিরতির যাওয়ার আগে আপনার সঙ্গে কথা হচ্ছিল এবং যে বিষয়গুলো আপনি তুলে ধরছিলেন খুব গুরুত্বপূর্ণ একটি খাত স্বাস্থ্য খাত। পাশাপাশি আরও একটা বিষয় আপনার কাছে প্রশ্ন রাখবো। কৃষি নির্ভর দেশ ভারত 2019-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিষাণ সম্মান নিধি চালু করেছিলেন এবং সেই জায়গায় এবারের যে বাজেট থাকছে লোকসভার আগে কৃষকদের জন্য বরাদ্দ কি বাড়বে, কি জানা যাচ্ছে? মানে এ নিয়ে কি প্রত্যাশা থাকছে? আমি আপনাকে বলি, এবছর যে যতটুকু তথ্য প্রকাশিত হয়েছে তাতে আমরা দেখছি ভারতবর্ষের জাতীয় আয় যেটাকে আমরা বলি সেটা হয়তো 7% হারে বাড়বে। 7 না হলেও 7-এর কাছাকাছি, 6.6 একটা প্রেডিকশন তো আমি দেখেছি। তা 6 থেকে 7-এর ওপরে নয়। সেখানে কৃষিতে এবছরে বৃদ্ধির হার কত? কৃষিতে এবছরে বৃদ্ধির হার হচ্ছে 2.2%। অর্থাৎ অর্থনীতিতে বৃদ্ধির যে হার, কৃষিতে বৃদ্ধির হার তার তুলনায় অনেকটাই কম। আমি তার সঙ্গে যোগ করে রাখি যে এবারে খারিফ এলাকা যেটা সেটা কমেছে, অর্থাৎ কম চাষ হয়েছে এবং বলা হচ্ছে এল নিনো, অর্থাৎ আবহাওয়ার একটা বিষয়, তার প্রভাবে আমাদের এখানে উৎপাদন হ্রাস পাবে। এখনো পর্যন্ত আমাদের দেশে আমাদের দেশে কৃষি উৎপাদনের যে অবস্থা তাতে আপনার না খেয়ে মরার পরিস্থিতি হওয়ার কথা নয়, কিন্তু একদমই সঙ্গে থাকুন আপনি রতনবাবু। এই বাজেট নিয়ে সাধারণ মানুষের মধ্যে কি প্রত্যাশা রয়েছে দর্শকদের একবার শোনাই। I would say like the diesel and the petrol prices should be decreased, as like it's not okay, like it's not affordable for the common people. Like the prices are very high. If it would be less, so like the common people can also afford it. The taxes are also very high, so it can be like if it is less, the people like it will help the common people also. সেখানে যদি গভর্নমেন্ট একটুখানি ট্যাক্সের ওপরে করে তাহলে খুব সুবিধা হয় সাধারণ মানুষের জন্য। আর তার থেকে হচ্ছে মেডিকেল ইন্স্যুরেন্স, অনেক সাধারণ মানুষের মেডিকেল ইন্স্যুরেন্স কি জানেই না, করেও না। মেডিকেল ইন্স্যুরেন্স, মেডিসিন অ্যাফোর্ড করা যায় না, তাদের শরীর খারাপ হলে তারা মেডিসিন কিনে পর্যন্ত খেতে পারে না, এতটাই মেডিসিনের দামটা মেডিসিনের দামের সাথে ট্যাক্স দিতে হয়। তো সেই দিকে যদি গভর্নমেন্ট একটু নজর দেয় সাধারণ মানুষের জন্য খুবই ভালো হয়। আমার যেটা মনে হয় যে সাধারণ মানুষের মধ্যে না এই এমপ্লয়েবিলিটি জেনারেশনটা ভীষণ দরকার। আনএমপ্লয়মেন্টের সংখ্যা এত বেড়ে গেছে, যদি মানুষ একটু চাকরি পায়। আনএমপ্লয়মেন্টের জন্যই না আমাদের ভারতবর্ষের সৌন্দর্যটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। আমি চাই সরকার একটু নবীনের দিকে একটু ঝুঁকে দেখুক, তারা যেন একটু কর্মজীবী হয়, একটু কর্মমুখর হয়। মার্কেট প্রাইস যে কনজিউমার ডিউরেবল বা আমাদের নিত্য প্রয়োজনীয় যেসব জিনিসপত্র আছে তার মধ্যে যেগুলো জিএসটির যে পার্সেন্টেজ সেগুলো যদি একটু কমানো হয় তাহলে সেক্ষেত্রে কি হয়, মানে আমাদের সাধারণ মধ্যবিত্ত পরিবারের ক্ষেত্রে খুব সুবিধা হয় যে সেই আমরা তো তার মানে এগুলো কোম্পানির ক্ষেত্রে খুব প্রযোজ্য, কিন্তু আমাদের সাধারণ মানুষের ক্ষেত্রে আমরা জিএসটিটা দিচ্ছি ঠিকই, কিন্তু সেটা সরকারের খাতেই জমা হচ্ছে এবং সেটা তো আমরা তার কোনো ইউটিলিটি সেভাবে আমরা পাচ্ছি না। যদি ব্যাংকের ইন্টারেস্ট রেটটা কমানো হয় তাহলে সেক্ষেত্রে কি হয়, মানে সাধারণ মানুষ যারা ব্যবসা বাণিজ্য করতে পারে মানে তাদের ক্ষেত্রে খুব সুবিধা হয়, তাদের লোনের ক্ষেত্রে খুব, তারা লোন নিলে তাদের সাহায্য পাবে। দুটো জিনিস খুব ইম্পর্ট্যান্ট আমার মতে এই মুহূর্তে, সেটা হচ্ছে আমাদের ইনফ্রাস্ট্রাকচারে যত বেশি ইনভেস্টমেন্ট হবে তত পরবর্তীকালে কর্মসংস্থান তৈরি হবে। এটা একটা দিক যেটা সরকারের বেশি করে ভাবা উচিত, লং টার্ম ইনভেস্টমেন্ট অন ইনফ্রাস্ট্রাকচার। আর
কর্মজীবী হিসেবে আমরা আশা করব যে স্ট্যান্ডার্ড ডিডাকশনের মাত্রাটা একটু বাড়বে। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের মধ্যে যে সড়ক যোজনাগুলো আছে সেগুলোকে যদি আরেকটু ভালোভাবে করা যায়, বিশেষ করে প্রত্যন্ত গ্রাম এলাকাগুলোতে, তাহলে আমাদের ডেভেলপমেন্টটা অনেক বেশি হতে পারে এবং এই সড়ক যোজনাগুলোর মাধ্যমে লাইভলিহুড ডেভেলপমেন্টেরও চান্স অনেক বেড়ে যায়। রতনবাবু, যেমনটা সাধারণ মানুষ তারা বলছেন যে কোথাও গিয়ে জিএসটির I যে would say like পার্সেন্টেজ the সেই পার্সেন্টেজ কমানো হলে তাহলে সাধারণ মানুষের অনেক উপকৃত হবেন। পাশাপাশি আরও একটা বিষয়, দেশের 2 থেকে 3% মানুষ করদাতা এবং সেই জায়গায় যদি কর কাঠামোয় বদল আসে তাহলে অনেকটা পরিবর্তন হবে, বা সেই প্রত্যাশা তো সাধারণ মানুষজন তারা করছেন যারা মধ্যবিত্ত। একদম খাঁটি কথা। আপনাদের মানুষের সঙ্গে কথা বলে যেটা বুঝেছেন সেটাই হচ্ছে অর্থনীতি সম্পর্কে শেষ কথা। আমাদের দেশ এখন যে অবস্থায় আছে তাতে দেশটি জিএসটি দ্বারা জর্জরিত। আর মনে রাখবেন, জিএসটি কে দেয়? যিনি পণ্য কিনতে যান, গরিব হোক বড়লোক হন, পণ্যটা কিনতে গেলেই আপনাকে জিএসটি দিতে হবে। আর এই জিএসটির চাপে ব্যবসায়ীদের ক্ষেত্রেও মুশকিল হয়েছে, তারা সমস্ত ব্যবসাটা করে উঠতে পারছেন না। আমার মতে প্রথমত জিএসটির আওতায় সমস্ত পণ্যকে নিয়ে আসছেন, জিএসটির বাইরে প্রায় কোনো পণ্য নেই। এই অবস্থা থেকে মুক্তি পাওয়া দরকার। কতগুলো লিস্টেড আইটেম থাকা দরকার যাতে আপনি জিএসটি লাগু করবেন, বাকিগুলোতে কর দিতে হবে না। এটা হওয়া খুব দরকার বলে আমি মনে করি। দ্বিতীয় যেটা মনে করি, কাঠামোটা, যে কাঠামোটা রয়েছে করের, এটার মধ্যে কোনো রকম যুক্তি নেই। এটা অযৌক্তিক কাঠামো এবং সেটা নিয়ে ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ একদমই রতনবাবু, আপনি সবাই সঙ্গে অসুবিধা। থাকুন। সাধারণ মানুষের প্রত্যাশার কথাও যেরকম আপনাদের সামনে তুলে ধরলাম, অন্যদিকে আপনাদের জানাবো যে এই বাজেট নিয়ে কিন্তু সাধারণ মানুষের প্রত্যাশা রয়েছে। জিএসটির ক্ষেত্রেও যেরকম সাধারণ মানুষ তারা তাদের মতামত তুলে ধরলেন, অন্যদিকে দেশে খুব গুরুত্বপূর্ণ যে খাত স্বাস্থ্য খাতে, সেখানেও যদি বাড়ানো হয়, যেমন কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পে বিমার অঙ্ক বাড়ানো হতে পারে, কারণ বর্তমানে 5 লক্ষ টাকার স্বাস্থ্য বিমা পাওয়া যায়। এবারের অন্তর্বর্তী বাজেটে যদি সেটা 5 থেকে 10 লক্ষ টাকা করা হতে পারে, কিষাণ নিধিতে বরাদ্দ বাড়বে, এই প্রশ্নও যেরকম সামনে আসছে। কারণ 2019 সালে লোকসভা নির্বাচনের আগে কৃষকদের জন্য পিএম কিষাণ নিধির ঘোষণা করেছিলেন কেন্দ্রের সরকার। এবার কৃষকদের জন্য পিএম কিষাণ প্রকল্পে কিছু রদবদল কি হতে পারে, বাড়ানো হতে পারে আর্থিক বাজার। পাশাপাশি যে আলোচনা আমরা করছিলাম যে দেশের প্রায় 1.5 থেকে 2% মানুষ করদাতা, তাই সেই সমস্ত মানুষের প্রত্যাশার অন্যতম যেটা কর কাঠামোয় বদল এবং রাজস্ব ঘাটতি যেহেতু বাড়ছে, বিভিন্ন অর্থনীতিবিদ তারাও যেরকম বলছেন, কৃষি বিলও যদি আইনে কার্যকর হয় তাহলে কৃষিজীবীরাও তারাও উপকৃত হবে।